সীমানা নিয়ে নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা, অপরিবর্তিত থাকছে বাগেরহাট ও গাজীপুরের সংসদীয় আসন। অস্থিরতা সৃষ্টির চেষ্টা সর্বোচ্চ শক্তি দিয়ে মোকাবেলা করা হবে জানালেন পরিবেশ উপদেষ্টা। আতঙ্কিত হওয়ার কিছু নেই। ধর্মকে ব্যবহার করে ভোট বানচালের চেষ্টা চলছে মন্তব্য ফখরুলের, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। এবং পুরান ঢাকায় গুলিতে নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী মামুন, বলছে পুলিশ। মুন্সিগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে প্রাণ গেল একজন। সবাইকে স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছে আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। বাগেরহাটের 4টি আসন থেকে একটি কমিয়ে 3টি আসন করে নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহাল করতে নির্দেশ দিয়েছেন আদালত। বিকেলে বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি KM জাহিদ সারোয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। গত 16 সেপ্টেম্বর বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহাল রাখতে কেন নির্দেশনা দেয়া হবে না এবং নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটে আসন সংখ্যা 4 থেকে 3-এ কমানোর সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। এর আগে গত 30 জুলাই নির্বাচন কমিশন প্রাথমিকভাবে বাগেরহাটের আসন 3টি করার প্রস্তাব দেয়। দর্শক, এই বিষয়ে ভার্চুয়ালি সংযুক্ত করে নিতে চাই কৃষিবিদ শামিনুর রহমান শামীম, গবেষণা বিষয়ক সম্পাদক বিএনপি। শামিনুর রহমান শামীম, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জি শামীম, যেটি আমরা দেখছিলাম যে মহামান্য আদালত যে রায় দিয়েছেন যে 4টি আসন বহাল থাকছে, তো এই রায়ে আপনারা সন্তুষ্ট আছেন কিনা, যেহেতু আপনি এই যে সংসদীয় আসন যেগুলো আছে তার একটির পদপ্রার্থী, আপনি কিভাবে দেখছেন আপনি? ধন্যবাদ। আমি প্রথমে আমরা সর্বদলীয়ভাবে আন্দোলন করেছি। ইসির এই অযৌক্তিক সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। আমরা আদালতে শরণাপন্ন হয়েছি। মহামান্য আদালত যৌক্তিক বিশ্লেষণ করে আইনগত দিক দেখে, সাংবিধানিক দিক দেখে, আরপিও দেখে, আমাদের আইনজীবীদের ব্যারিস্টার জাকির হোসেনের আমাদের প্রতি যে অবিচার করেছে, ন্যায় বিচার করেছে, মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছে। নির্বাচন কমিশন অবৈধভাবে সাংবিধানিক ক্ষমতা অপব্যবহার করে বাগেরহাটবাসীর মৌলিক সাংবিধানিক অধিকার কেড়ে নিয়ে 4টি আসন কেটে নিয়ে গাজীপুর দিয়েছে। এটা অন্যায়ভাবে তারা করেছে, তাদের ক্ষমতার অপব্যবহার করেছে। এর বিরুদ্ধে এই রায়ের মধ্য দিয়ে উচ্চ আদালতের দ্বৈত বেঞ্চ শশাঙ্ক শেখর সরকার এবং বিচারপতি ফয়সাল হাসান আরিফের এই রায়ের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। বাগেরহাটবাসী আনন্দিত হয়েছে। ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মানুষের অধিকার কেড়ে নেওয়ার যে অপব্যবহার করেছিল নির্বাচন কমিশন, তার বিরুদ্ধে রায় দিয়েছে। মানুষ উচ্ছ্বসিত, আনন্দিত হয়েছে, খুশি হয়েছে। আমরা এই রায়ের প্রতি শ্রদ্ধাশীল এবং মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছি, সেটার জন্য আমরা আনন্দিত এবং খুশি। এবং নির্বাচন কমিশনের কাছে বাগেরহাটবাসী সহ আমাদের প্রত্যাশা থাকবে আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অবিলম্বে তারা গেজেট প্রকাশ করে, নতুন গেজেট প্রকাশ করে বাগেরহাটবাসীর কোটি লক্ষ মানুষের প্রাণের দাবি 4টি সংসদীয় আসন, যেটা 70 সাল থেকে বিদ্যমান, আজও কোন জেলায় আসন কাটা হয়নি, একমাত্র বাগেরহাটের এই আসন কাটা হয়েছে। এটা অন্যায়, অবিচার করা হয়েছে। এই বিচারে আমাদের উচ্চতর আদালত ন্যায় বিচার করেছে। আমরা তাদেরকে অভিনন্দন, ধন্যবাদ জানাই। বাগেরহাটবাসীর পক্ষ থেকে অবিলম্বে নির্বাচন কমিশন এই রায়ের প্রতি শ্রদ্ধা দেখিয়ে গেজেট প্রকাশ করে 4টি আসন ফিরিয়ে দেবে, এটি আমাদের এখন দাবি নির্বাচন কমিশন। জি শামিনুর রহমান শামীম, জানতে চাই আপনারা এই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে যাবেন কিনা? আমরা ইতিমধ্যে কথা বলেছি, আগামীকাল প্রধান নির্বাচন কমিশনের সাথে আমাদের নেতৃবৃন্দ আমরা সাক্ষাৎ করব সময়, এবং ইসি সচিবের সাথে আমাদের 11টার সময় বৈঠক রয়েছে। আমাদের সকল নেতৃবৃন্দ এই বাগেরহাটের স্বার্থ রক্ষা করার জন্য, আমাদের নাগরিকদের মৌলিক অধিকার যেটা 70 সাল থেকে বিদ্যমান ছিল, কোন জেলায় আসন কাটে না, একমাত্র বাগেরহাট জেলায় আসন কেটেছে। চুলচেরা বিশ্লেষণ করে মহামান্য আদালত ন্যায় বিচারে সত্য ন্যায়ের পক্ষে আইনগতভাবে তারা রায় দিয়েছেন। এই জন্য আমরা আনন্দিত, খুশি। আমরা আগামীকাল এই বিষয়টি নিয়ে জাতীয় নেতৃবৃন্দ, আমাদের ইলেকশন কমিশনের, প্রধান নির্বাচন কমিশনের সাথে আমরা সাক্ষাৎ করব দুপুর 12টার সময়।
সেজন্য আমরা সবাই অপেক্ষায় রয়েছি। যে শামীমুর রহমান শামীম, নতুন যে আসনগুলো, এই যে 4টি আসন, কোন কোন থানা নিয়ে আসলে নতুন যে একটি যুক্ত হয়েছে? আগে 70 সাল থেকে বিদ্যমান 4টি সংসদীয় আসন। 1 নাম্বার হলো আমাদের বাগেরহাট সদর পৌর এবং আপনার হলো কচুয়া নিয়ে 1 আসন, বাগেরহাট 1। 2 হলো আপনার হলো মোল্লারহাট ফকিরহাট নিয়ে আর চিতলমারি নিয়ে 2 আসন। 3 হলো রামপাল মোংলা নিয়ে 3টি আসন। 4র্থ আসন হলো মোল্লারগঞ্জ আর শরণখোলা, এই 4টি সংসদীয় আসন। 9টি উপজেলা, 3টি পৌরসভা নিয়ে 4টি সংসদীয় আসন রয়েছে। জি, শামীমুর রহমান শামীম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে। দর্শক, আমরা কথা বলছিলাম আদালতের রায়ে যে 4টি আসন বহাল রাখার যে নির্দেশ দেওয়া হয়েছে সেটি নিয়ে কথা বলছিলেন আমাদের শামীমুর রহমান শামীম। তিনি বিএনপি থেকে সংসদীয় আসনের একজন পদপ্রার্থী। চলে যাচ্ছি পরবর্তী খবরে। নির্বাচনকে সামনে রেখে পতিত সরকার বা কোনো অশুভ শক্তি অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে সরকার সর্বোচ্চ টুকু দিয়ে তার নিয়ন্ত্রণের চেষ্টা করবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, সুষ্ঠু নির্বাচনের দিকে হাঁটছে সরকার। সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিভিন্ন প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন। এছাড়া উপদেষ্টা আরও জানান, গণভোট ও জুলাই সনদ বিষয়ে এখন কোনো রাজনৈতিক দলকে ডাকা হবে এমন কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। সিদ্ধান্ত নেওয়ার জন্যই সরকার গঠন করা হয়েছে। এছাড়া নির্বাচনকে ঘিরে অস্থির পরিস্থিতি সৃষ্টি করার জন্য কিছু চেষ্টা চালিয়ে চলছে জানিয়ে দেশবাসীকে আতঙ্কিত না হওয়ারও আহ্বান জানান রিজওয়ানা হাসান। চেষ্টা করা হচ্ছিল, সেইটা এখন দেশের মানুষের কাছে স্পষ্ট যে অন্তর্বর্তী সরকার নির্বাচনের পথে সুদৃঢ়ভাবে হাঁটছে। এখন এই নির্বাচনকে ঘিরে কিছু কিছু ন্যস্ত স্বার্থ তো রয়েই গেছে, সেই পতিত সরকারই বলেন বা অন্য কোনো অশুভ শক্তি। তো আমাদেরকে সরকার হিসাবে যখনই এমন অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হবে তখনই আমরা আমাদের সর্বোচ্চটুকুন দিয়ে সেই অস্থিরতাটা নিয়ন্ত্রণের চেষ্টা করব। ধর্মকে ব্যবহার করে একটি চক্র ভেদাভেদ সৃষ্টি করছে, নির্বাচন বানচালের চেষ্টা করছে। এছাড়া মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে ঠাকুরগাঁয়ে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে মির্জা ফখরুল এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, একটি পক্ষ মুক্তিযুদ্ধের চেতনা বানচালের চেষ্টা করছে, ৭১-এর ত্যাগের কথা ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। বিস্তারিত মণ্ডলে নামের রিপোর্টে। সোমবার সকালে ঠাকুরগাঁয়ে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের নিয়ে এই মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করেন স্থানীয় বিএনপি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানে বিএনপির অংশগ্রহণ একটি চক্র ভুলিয়ে দিতে চাইছে। একটি মহল যারা ১৯৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যোগ সাজস করে এই দেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, তার পরিবারদের হত্যা করেছিল, তাদের মেয়েদেরকে তুলে দিয়েছিল খান বাহিনীর হাতে, তাদের সঙ্গে এই দেশের মানুষ আপোষ করতে পারে নাকি ভাই? করে কইবা হবে তো, মুক্তিযুদ্ধ গর্জে উঠতে হবে তো। আমরা এই দেশের মানুষ, আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, যুদ্ধ করেছি, করে আমরা ৭১ সালে আমাদের দেশকে স্বাধীন করেছি। একটি মহল নির্বাচনকেও পিছিয়ে দেওয়ার পায়তারা করছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। কারণ এখন একটা নির্বাচিত সরকার খুব দরকার, এই সরকারটা এখন তাড়াতাড়ি নির্বাচন করবে আমরা চাই। সকল ষড়যন্ত্র পিছনে ফেলে ঘোষিত সময়ে জাতীয় নির্বাচন আয়োজনে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর কোনো কাল বিলম্ব না করে নির্বাচন তফসিল ঘোষণার ব্যবস্থা করবেন, দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করুন, এটাই হচ্ছে আমাদের চাওয়া। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থান দীর্ঘ ১৬ বছরের আন্দোলনের ফসল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ৩৬ জুলাই গণ অভ্যুত্থান জাসাসের অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মঈন খান জানান, দীর্ঘ ১৬ বছর বিএনপির অনেক নেতাকর্মী গুম, খুন আর নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে। দীর্ঘ আন্দোলনের বহিঃপ্রকাশ ৫ আগস্ট, যার অগ্রভাগে ছিল বৈষম্য বিরোধী ছাত্ররা। ৪৩টি রাজনৈতিক দল দীর্ঘদিন ধরে তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য রাজপথে আন্দোলন করে আসছিল বলেও জানান তিনি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি এই আন্দোলনটি পুরোপুরি তিনি আমাদের নেতৃত্ব দিয়েছিলেন, যার দিক নির্দেশনায় আমি বলবো
আমরা এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছি এবং আমি এক অর্থে বলবো যে আমরা সফল হয়েছি। এই আন্দোলনকে যদি কেউ ছাত্রদের হাতে কেন্দ্রীভূত করে দিতে চান, আমি সেটা নিষেধ করবো না, কিন্তু আমি বিনীতভাবে বলবো সেটা হয়তো সঠিক বিশ্লেষণ নাও। দক্ষ জনশক্তি গড়ে তোলাই দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের মূল ভিত্তি এবং প্রযুক্তি নির্ভর মানব সম্পদ তৈরিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি শীর্ষক সেমিনারে গণপ্রকৌশল দিবস 2025 ও আইডিইবির 55তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী কবির হোসেন ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ। সবগুলোতে কিন্তু প্রযুক্তি দরকার, আপনার কৃষিতে প্রযুক্তি দরকার, শিল্পে প্রযুক্তি দরকার, আইটি রিলেটেড বিজনেসে প্রযুক্তি দরকার। ই গভর্নেন্স যেটা আমি বলছি, যেটার মাধ্যমে আপনি ফিজিক্যাল কন্ট্যাক্ট কমাই দেবেন, এখানে কিন্তু প্রযুক্তি নির্ভর একটা প্রযুক্তির মাধ্যমে আপনাকে থ্রেশহোল্ড ক্রস করতে হবে, এটাকে বাদ দিয়ে পারবেন না। প্রযুক্তির সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অনেক ভালো সাইড আছে, খারাপ সাইডও আছে, অনেক ভালো সাইড আছে, এটা আমাকে ইনকর্পোরেট করতে হবে। 11তম গ্রেডের আশ্বাসে চলমান আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষকরা। শিক্ষকদের প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সভায় শিক্ষক নেতৃবৃন্দের দাবির বিষয়সমূহ অর্থ মন্ত্রণালয়কে অবহিত করা হয় এবং যথাসম্ভব দ্রুততার সঙ্গে দাবিসমূহ সমাধানের বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সহযোগিতা প্রদানের আশ্বাসের প্রেক্ষিতে শিক্ষক নেতৃবৃন্দ চলমান কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেন। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার। পুরান ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে গুলিতে নিহত ব্যক্তির বিস্তারিত নাম পরিচয় জানা গেছে। ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে নিহত ব্যক্তির নাম তারিক সাইফ মামুন, তিনি শীর্ষ সন্ত্রাসী। সোমবার সকাল 10:30টার দিকে এই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলছে দুর্বৃত্তরা খুব কাছ থেকে তাকে গুলি করে। পুলিশ বলছে নিহত ব্যক্তি একসময় আরেক শীর্ষ সন্ত্রাসী সঞ্জিদুল ইসলাম ইমনের সহযোগী ছিলেন। তবে অপরাধ জগতের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গুলির ঘটনার সিসিটিভির একটি ভিডিও ফুটেজে দেখা যায় মামুন দৌড়ে পালানোর চেষ্টা করছেন, তখন দুই ব্যক্তি খুব কাছ থেকে তাকে গুলি করছেন। ঘটনাটি ঘটে 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে। গুলি করার পর দুই ব্যক্তি ঘটনাস্থল ত্যাগ করেন। মুন্সিগঞ্জ সদরে মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে গুলিতে আরিফ মীর নামের একজন নিহত হয়েছে। ভোর 7টার দিকে ইউনিয়নের চরডুমরিয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আরিফ চরডুমরিয়া এলাকার খবির মীরের ছেলে। এই ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ সহ বেশ কয়েকজন আহত হয়েছে। পুলিশ জানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান মল্লিক ও ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ হোসেন গ্রুপের বিরোধ চলমান ছিল। এরই জেরে সকালে সমর্থকদের মধ্যে ককটেল বিস্ফোরণ ও গুলি বিনিময় হয়। এ সময় আওলাদ গ্রুপের আরিফ মীর গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বিএনপির 2 গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলাকালে এক ছাত্রদল কর্মীর মৃত্যু হয়। এ সময় উভয় পক্ষে আহত হয়েছেন অন্তত 8 জন। কুমিল্লার 14 গ্রাম উপজেলায় ট্রাকের ধাক্কায় একটি সিএনজি চালিত অটোরিকশার 3 যাত্রী নিহত হয়েছেন। সন্ধ্যায় 14 গ্রাম লাকসাম সড়কের মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা পশ্চিমপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান 14 গ্রাম থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি মালবাহী ট্রাক ফেলনা পশ্চিমপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি চালিত অটো রিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই 3 যাত্রী মারা যান। এ সময় আহত হয়েছেন আরও 6 জন। আহতদের উদ্ধার করে
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন জানান, নিহতদের মধ্যে 2 জন পুরুষ এবং 1 জন নারী রয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার বিচার কাজ জানুয়ারি মাসের মধ্যে শেষ হবে প্রত্যাশা করছে প্রসিকিউটর। আজ এই মামলায় ঘটনার প্রত্যক্ষদর্শী আকিব রেজা খান জানান, বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2-এ এই মামলার 12 নম্বর সাক্ষী আকিব রেজা খান সাক্ষী দিয়েছেন। জবানবন্দিতে তিনি আবু সাঈদ হত্যায় পুলিশ সদস্য এসি আরিফুজ্জামান কনস্টেবল সুজন, এএসআই আমির হোসেনের সংশ্লিষ্টতা তুলে ধরেন। এছাড়া ছাত্রলীগ, যুবলীগ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংশ্লিষ্টতা তুলে ধরেন। পরে প্রসিকিউটর মিজানুল ইসলাম জানুয়ারি মাসের মধ্যে এই মামলার বিচার শেষ হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। মাঝখানে এই মামলায় 3 বার সাক্ষ্য গ্রহণের দিন পেছানো হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে লেবাননে ফের হামলা চালিয়েছে ইসরায়েল। দক্ষিণ লেবাননে চালানো সবশেষ এই হামলায় অন্তত 2 জন নিহত হয়েছেন। 2024 সালের নভেম্বর মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের এই হামলা নতুন করে ক্ষোভ বাড়িয়েছে। 2023 সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলের এই অভিযান 2024 সালের সেপ্টেম্বর থেকে পূর্ণাঙ্গ সামরিক হামলায় রূপ নেয়। এই আগ্রাসনে এখন পর্যন্ত 4000-এর বেশি মানুষ নিহত এবং প্রায় 17,000 মানুষ আহত হয়েছেন। আর এর সাথে শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। সীমানা নিয়ে নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা, অপরিবর্তিত থাকছে বাগেরহাট ও গাজীপুরের সংসদীয় আসন। অস্থিরতা সৃষ্টির চেষ্টা সর্বোচ্চ শক্তি দিয়ে মোকাবেলা করা হবে, জানালেন পরিবেশ উপদেষ্টা। আতঙ্কিত হওয়ার কিছু নেই। ধর্মকে ব্যবহার করে ভোট বানচালের চেষ্টা চলছে, মন্তব্য ফখরুলের। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। এবং পুরান ঢাকায় গুলিতে নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী মামুন, বলছে পুলিশ। মুন্সিগঞ্জে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে প্রাণ গেল 1 জনের। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।